প্রিসাইসলি, প্রিসাইজ কখন, যে সমস্ত ড্রাগ, হুইচ ড্রাগ মে প্রডিউস টক্সিসিটি বলার থেকে মনে হয় বেটার যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন when the drug is given in overdose, and predictable response and sometimes predictable response will not occur if the dose is given lesser than that is required. যখন দরকারের থেকে কম দেওয়া হবে তখনও প্রবলেম হতে পারে। যেমন কোন কোন টাইপের ড্রাগ, কি কি ড্রাগ, আর এমনি অন্যান্য ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন dose calculation is very important because in pediatric patients we cannot treat them as adults, আমরা তাদের অ্যাডাল্টদের মতো ট্রিট করতে পারি না বিকজ অফ দেয়ার ডেভেলপিং অ্যানাটমি। অ্যানাটমিটার ব্যাপারটা হচ্ছে যে কখন সেটা দরকার হয়। এক ডিফারেন্ট ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা শর্টে যেটাকে আইসিইউ বলা হয়, সেখানে যদি কোনো পেশেন্ট কমন সিনারিও যেগুলো হয়, শক, শক বিভিন্ন সময় হতে পারে, সেটা হতে পারে হেমোরেজিক শক হতে পারে, সেটা হতে পারে অ্যানাফাইল্যাকটিক শক বা অ্যালার্জিক রিয়াকশন ইনডিউসড শক, এনি টাইপ অফ শক। তা আমরা শক থেকে রিমুভ করার জন্য, শক থেকে পেশেন্টকে বের করার জন্য কোন ড্রাগ ইউজ করতে পারি? সাম ভ্যাসোপ্রেসর ড্রাগ কখনো কখনো ইউজ করা হয় কার্ডিওজেনিক শক থেকে ইউজ করার জন্য, বের করার জন্য আমরা সামটাইমস কি ড্রাগ ইউজ করি? আয়নোট্রপিক ড্রাগস। আমি মোডস অফ ড্রাগের কথা বলছি, যে এক্স্যাক্ট ড্রাগ বলাটা আমার উদ্দেশ্য না। আয়নোট্রপিক ড্রাগস বা যেখানে হচ্ছে কার্ডিওজেনিক শকে আবার ডোপামিন ক্যান বি ইউজড, ঠিক আছে, সেটা অন্য সিগনিফিকেন্সের দিকে আমি যাচ্ছি না, বাট ইউজড। হোয়াট ইজ দ্য ডোজ অফ ডোপামিন? ডোজটা কত, ডোপামিনের ডোজ কত, মানে আইডিয়া আছে? ডোপামিনের তো তিনটে অ্যাকশন আছে ডিপেন্ডিং অন দ্য কনসেন্ট্রেশন বা ডিপেন্ডিং অন দ্য কতটা অ্যাপ্লাই করা হচ্ছে, বডিতে কি পরিমাণ যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে, এবং সেটা খুব মাইনিউটলি ক্যালিব্রেটেড থাকে, ঠিক আছে। দেখবি 3 টাইপের ডোজ রেঞ্জ থাকে। একটা হচ্ছে D1, β1 অ্যান্ড α1, তিনটের অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি আছে। তিনটের অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি হতো আপ টু 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এটা প্রথমে D1 রিসেপ্টরে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি হয়। তারপরে একটা লং রেঞ্জ রয়েছে 2.5 to 10 মাইক্রোগ্রাম mcg, দ্যাট ইজ নট মিলিগ্রাম, মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, ঠিক আছে। যদি এবার পেশেন্টের বডি ওয়েট যদি চেঞ্জ হয়, পেশেন্টের বডি ওয়েট যদি কম হয় তার জন্য অল্প ডোজ, তার জন্য বেশি হলে বেশি ডোজ, এবং and it is calibrated to such extent that it is 2.5 microgram, that is not milligram, যে 1 milligram equal to 1000 microgram, ঠিক আছে, মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। তাহলে তখন যেখানে আসে তখনই আমাদের ডোজ ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন না হয় আমি ইউজ করছে ডোজ, আমাদের যেটা ইনফিউশন পাম্প উই ক্যান ইউজ, বাট সব জায়গায় ইনফিউশন পাম্প হয়তো পাওয়া যায় না, ঠিক আছে। প্রচুর সেট আপ আছে যেখানে ইনফিউশন পাম্প ইজ নট রেডিলি অ্যাভেলেবেল, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পাওয়া যায় না, বা যদি থাকে সার্টেন সিচুয়েশনে নাম্বার অফ ইনফিউশন পাম্প মে বি লেস দ্যান দ্যাট ইজ রিকোয়ার্ড, যতগুলো দরকার ছিল তার থেকে হয়তো ইনফিউশন পাম্প অনেক কম থাকে, তখন এই সমস্ত প্রবলেমগুলো হয়। আর পেডিয়াট্রিক পেশেন্ট they have developing anatomy, they are not fully developed adult, we cannot treat them as miniature adults depending on their body weights, they are developing, their liver is developing, their kidney is developing stage এ রয়েছে, every now and then they are changing, সেই জন্য তাদের ক্ষেত্রে আমার ডোজ ইউজ করতে হবে তখন কিন্তু অনেক মেজার করে ইউজ করতে হয়, যার জন্য অ্যাডাল্ট ডোজিংয়ে যেটা মিলিগ্রাম বা মাইক্রোগ্রাম পার কেজি যেটা দিচ্ছি সেটা সবসময় ইন কেস অফ চিলড্রেন আমরা ইউজ করতে পারি না। সার্টেন ড্রাগ শুড নট বি ইউজড ইন কেস অফ চিলড্রেন, অনেক ড্রাগ আছে যেগুলো আমরা বাচ্চাদের ইউজ করতে পারি না, বিকজ দে ক্যান ইন্টারফেয়ার দেয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সামটাইম প্রডিউসিং লং টার্ম অ্যাডভার্স এফেক্ট। সেরকম কোনো ড্রাগের নাম বলতে পারবি that can interfere their growth? ক্লোরামফেনিকল, হ্যাঁ ক্লোরামফেনিকল হয়, ক্লোরামফেনিকল একদম বাচ্চাদের দিলে যেটা বলা হয় একদম বাচ্চাদের দিলে গ্রে বেবি সিনড্রোম, ঠিক আছে, সায়ানোসিস হতে পারে, এই সমস্ত অনেকগুলো গ্রে বেবি সিনড্রোম।
এরকম আরও ড্রাগ আছে, যেমন টেট্রাসাইক্লিন শুড নট বি গিভেন ইন কেস অফ চিলড্রেন বিলো দ্য 8 years বিকজ দে ক্যান ইন্টারফেয়ার দ্য গ্রোথ অফ বোনস অ্যান্ড টিথ, সেখানে প্রবলেম তৈরি করতে পারে। ঠিক আছে, ফ্লক্সাসিন মানে ফ্লুরোকুইনোন, এরপরে আসবে। ফ্লুরোকুইনোন শুড নট বি ইউজড আন্ডার দ্য এজ অফ 18 years, আমি বলছি 18 years, বিকজ দে আর প্রডিউসিং ইনক্রিজড চান্সেস অফ দি টেন্ডো অ্যাকিলিস রাপচার। টেন্ডো অ্যাকিলিস সব বইয়ে আছে, কোনো লেখার দরকার নেই, সব বইয়ে পাবে, কিন্তু খুঁজতে হবে, ব্যাপারটা এটা বইয়ের বাইরে কিছু না। আমি কোথা থেকে বলছি, বই থেকেই পড়েছি, সুতরাং বইয়ের বাইরে কিছু বলছি, বাট খুঁজতে হবে, অন্তত দেখতে হবে। ঠিক আছে, আর এই সমস্ত কারণে ডোজ ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কিছু কিছু ফর্মুলাস আসবে ডোজ ক্যালকুলেশন করতে গেলে, সমস্ত ফর্মুলা হয়তো তোদের লাগবে না, বাট জেনে রাখলে ভালো, অন্তত একবার ট্রিগার হয়ে থাকা ভালো, একবার জেনে রাখা ভালো ফর্মুলাগুলো কোথা থেকে এসে। সবসময় ফর্মুলাগুলোর বেস বলতে পারবো না, দে আর স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স থেকে সেগুলোতে ডেরাইভ করা হয়। ঠিক আছে, যেমন ইন কেস অফ কিছু ফর্মুলা আসবে, আর তারপরে হচ্ছে যে কোনো যদি অয়েন্টমেন্ট থাকে, কোনো যদি ক্রিম থাকে, বা কোনো যদি বলবো সলিউশন থাকে, সেখানে দেখবো অনেক কিছু লেখা থাকে যে সেগুলোর মানেটা কি। ঠিক আছে, সেগুলোর মানে একটা দেখবি তো এরকম লেখা থাকে হচ্ছে যে ধর করোনার সময় হ্যান্ড স্যানিটাইজার হিসেবে কি ইউজ করা হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার হিসেবে কি ইউজ করেছে, তো করোনার ফেস দিয়েই তো এসছিস, যথেষ্ট সেটা বড় বয়সে জ্ঞান হওয়ার পরেই করোনাটা হয়েছে। করোনার সময় কি হ্যান্ড স্যানিটাইজার হিসেবে কি ইউজ করা হয়েছে, সাবান ছাড়া কমনলি কি ইউজ করা হয়েছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল। কনসেন্ট্রেশন কত ছিল, অ্যাপ্রক্সিমেটলি 70% বা মোর দ্যান ইকুয়াল টু 70%, যেটা রেকমেন্ডেড ছিল মোর দ্যান ইকুয়াল টু 70% হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা হবে, সেটা কিভাবে লেখা থাকতো 70%, যে 70% যদি লেখা থাকে তাহলে 70% ইন ভলিউম বাই ভলিউম, ভি বাই ভি এরকম লেখা থাকে। কোনো যদি ক্রিম ইউজ করিস, মানে ক্রিম ইউজ করিস ইন দ্য সেন্স যেগুলো ধর ক্লট্রিমাজোল ক্রিম বা বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অন্য কোনো ক্রিম বা ডিক্লোফেনাক বা যাই হোক এনি মোভেডান জেল, সেটাও দেখবি ডাইক্লোফেনাক থাকে, সেগুলোতে লেখা থাকে দেখবি অনেক সময় ধর ক্লট্রিমাজোল ক্রিম, সেটা এরকম লেখা থাকে 2% ওয়েট W/W, W/W, সেটা মানে কি ওয়েট বাই ওয়েট, তাহলে এগুলোর একটা মানে আছে নিশ্চয়ই। আর আরেকটা কি লেখা থাকে, আরেকটা দেখবি যে যদি NaCl, যে নর্মাল স্যালাইন কিরকম লেখা থাকে, নর্মাল স্যালাইন 0.9% ওয়েট বাই ভলিউম। হোয়াট ইজ দ্য মিনিং, তো এগুলোর মানে কি, এটা হচ্ছে V/V, এটা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলের কথা বলবো। এটা একটা অয়েন্টমেন্ট, ধর ক্লট্রিমাজোল, যদি মোবাইল থেকে খুলে দেখতে পারিস, ক্লট্রিমাজোল 2% ক্রিম দে, অয়েন্টমেন্ট দে, এটা কিছু আসবে। আর নর্মাল স্যালাইন এটা তো জানি 0.9% W/V। তো এগুলোর মানে কি, তো এগুলো থেকে এবার এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করার জন্য এগুলো মানে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট, যদি বলা হয় যে 0.9% W/V, হ্যাঁ, যে এটা নর্মাল স্যালাইন 500 ml অফ নর্মাল স্যালাইন আছে, তার মধ্যে কতটা NaCl রয়েছে, তার মধ্যে তো কিছুটা একটা NaCl রয়েছে, তারপরে সেটার কনসেন্ট্রেশন এইভাবে লেখা রয়েছে, তার একটা স্ট্রেংথ লেখা রয়েছে 0.9% W/V। তাহলে সেগুলোর মানে কি, প্রথম এটার মানে হচ্ছে এই যে এগুলো দেখবি, এগুলো সবকটারই আছে যে যদি এরকম থাকে তাহলে 70 ভলিউম 5, মানে দুটো এখানে ভলিউমকে ডিনোট করছে। 70 ml অফ অ্যালকোহল প্রেজেন্ট, মানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের কনসেন্ট্রেশনের বলা হয়েছে 70%। ঠিক আছে, তাহলে 70% অফ অ্যালকোহল প্রেজেন্ট ইন 100 ml অফ দ্যাট সলিউশন বা মিক্সচার বা দ্যাট ইজ দ্য গিভেন প্রিপারেশন। 70 ml of isopropyl alcohol is present in that given preparation, তার মধ্যে রয়েছে, সেটার মধ্যে 70% V/V, ভলিউম বাই ভলিউম করা হয়েছে। ঠিক আছে,
এটা যদি দেখা যায় 2% W/V, এটা যে ক্রিম বললাম, এটা হচ্ছে ক্লট্রিমাজলই ধরে নেয়, ক্লট্রিমাজল, তার মানে কি, ধরে আছে 2 গ্রাম অফ ক্লট্রিমাজল, কি হচ্ছে ক্লট্রিমাজলই ধরে নেয়, that is an antifungal drug. 2 gram of clotrimazole present in 100 gram of the given preparation. ঠিক আছে, 2 গ্রাম অফ ক্লট্রিমাজল মানে জাস্ট যে ডিজিটটা রয়েছে সেটা যদি 0. আর এইটার মানে কি, এটা বললাম হচ্ছে নর্মাল স্যালাইনের কথা, এটার মানে কি 0.9 গ্রাম জি, মানে জি ফর গ্রাম NaCl present in 100 ml of given preparation. তাহলে এইগুলোর মিনিং হচ্ছে এটা, বা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা। আরেকটা যেটা থাকে, যেটা দেখবি যে রেশিওতে লেখা থাকে, কনসেন্ট্রেশন গিভেন ইন রেশিওস। কমনলি যেরকম থাকে, ধর অ্যাড্রেনালিন কনসেন্ট্রেশন থাকে, আরো অন্যান্য থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে, যে 1 in ধর 2 লাখ, এই রেশিওতে ধর অ্যাড্রেনালিন রয়েছে, অ্যাড্রেনালিন প্রেজেন্ট, কোনো একটা অ্যাড্রেনালিনের বোতল বা ভায়াল নিলি, তাতে দেখা হলো লেখা আছে যে কনসেন্ট্রেশনের জায়গায় লেগেছে 1:2 লাখ। এটার মানে কি, সেটা মানে হচ্ছে 1 গ্রাম অফ অ্যাড্রেনালিন প্রেজেন্ট ইন 2 লাখ ml অফ দ্যাট প্রিপারেশন। ঠিক আছে, এবার এইগুলো থেকে কিন্তু ডেরাইভ করতে হয়, ইউ হ্যাভ টু ডেরাইভ ইট, যে কিভাবে কিভাবে। এবার এটা যদি অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন যদি সত্যি এটা হয়, তাহলে কত কত এরকম কনসেন্ট্রেশন কত ml তাহলে বেরোবে, এখান থেকে ডোজ কনভার্সন করতে হয়। কোনো একটা পেশেন্টকে দিতে হবে ধর খুব 0.5 মিলিগ্রাম হয়তো তুই অ্যাড্রেনালিন দিতে চাস, তাহলে কতটা দিবি, ঠিক আছে, তখন সেখানে তাহলে 1 গ্রাম ইন 2 লাখ ml থাকলে তাহলে পার ml এ কতটা বেরোবে হিসাব করে দেখ। 1 গ্রাম ইন 2 লাখ ml যদি থাকে, তাহলে পার ml এ কতটা হবে, 1000 মিলিগ্রাম ইন 2 লাখ ml, তাহলে কত হবে, তারপরে এত, এটা মিলিগ্রাম পার ml এ আছে। ওয়ান বাই 200 মিলিগ্রাম পার ml। এবার এটাকে যদি আমি এরকম করি, 1 into 1000, এটাকে যদি মিলিগ্রাম না করে মাইক্রোগ্রাম পার ml করে দিই, তাহলে কত আসবে, সরি 200 হবে, 5 মাইক্রোগ্রাম পার ml আছে, তাই তো? তাহলে এইভাবে ডেরাইভ করতে হয়। তাহলে প্রথমে মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম, বেশি যদি 0 দেওয়া হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মাইক্রোগ্রাম পার ml। এবার কোনো একটা পেশেন্টকে দিতে হবে ডিপেন্ডিং অন সিচুয়েশন, তার অ্যানাফাইল্যাকটিক শক কি হয়েছে, তাকে কোনো একটা ভাবে দিতে হবে, কোনো একটা অ্যামাউন্টে দিতে হবে। তখন সেখান থেকে আমি তো বুঝতে পারলাম যে এটা আমার মোটামুটি ওয়েট পার ইউনিট ভলিউমে কতটা রয়েছে, সেটা তো বোঝা গেল। যেখানে রয়েছে, যেখানে রেশিওতে কনসেন্ট্রেশনটা দেওয়া ছিল, সেখান থেকে আমি ডিরাইভ করা যায়, ঠিক আছে, এই জন্য লাগবে। এরপরে আর কোথায় লাগে, এরপরে বললাম যে যদি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সেখানে যদি কোনো একটা ডোজ অ্যাপ্লাই করতে হয়, সেখানে লাগতে পারে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যদি কোনো ম্যাথামেটিক্যাল থাকে, সেটা থেকে করলে সুবিধা হয়। এটা করে তারা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে, এবং ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে যেটা প্রবলেম হয়, এটা তো খুব একটা প্র্যাকটিসে থাকে না, যেটা হয় ফর্মুলায় গন্ডগোল হলে পুরো ব্যাপারটাই এক্সাম, মানে আলটিমেটলি নিট ফলটা 0 হয়ে যায়। আর মোটামুটি ধরে নে তোদের যে ইয়েগুলো থাকে, এরপরে যে অসপি যেটা থাকবে, সেটা ফাইনালেও থাকবে, সেগুলো
কোনো একটা ক্যালকুলেশন মোটামুটি দেওয়াই থাকে, ক্যালকুলেশন এভরি ক্যালকুলেশন মোটামুটি 10 মার্কস করে দেওয়া থাকে। এবার যদি পুরোটাই ভুল হয়ে যায় তাহলে সেখানে 0 ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, ঠিক আছে? আইদার অল অর নান ফেনোমেনন। তাহলে সেখানে যদি ফর্মুলা মুখস্থ করার থেকে আমার মনে হয় ব্যাপারটা যদি লজিক্যালি ভাবা যায় ব্যাপারটা বেশি সুইটেবল হবে। সেগুলো যে এক্সাম্পল দেখা যায় তারা ধর ভালো হবে। যেমন ধরো এই অ্যাড্রেনালিন, এটা ধরেন একটা দেওয়া হলো, কোনো একটা দেওয়া থাকতে পারে যে তোমাকে একটা অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন এরকম দেওয়া হয়েছে, এটা ওয়েট পার ইউনিট ভলিউম মেজার্সে বা ইউনিটে প্রকাশ বা ইয়েটা কত হয়, ওয়েট পার ইউনিট ভলিউমে কত হয়, যেমন এরকম ক্ষেত্রে আসলো। তো এরকম ক্ষেত্রে আর হচ্ছে আর ম্যাক্সিমাম যেগুলো আসে একটা হচ্ছে ওয়েট বাই ভলিউম। যেমন ধর কমন এক্সাম্পল কি, ধর তোদের এগুলো আগের থেকে যেগুলো দেওয়া হচ্ছে, ধর 1.5 লিটার অফ, যদি করতে পারিস ভালো হয়, 1.5 লিটার নর্মাল স্যালাইন বা 2 লিটার নর্মাল স্যালাইন বানাতে কতটা NaCl লাগবে। নর্মাল স্যালাইনের কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে তোর 0.9%, এটা কি হবে ওয়েট বাই ভলিউম। তাহলে 2 লিটার যদি বানাতে হয় তাহলে কতটা NaCl রিকোয়ারমেন্ট থাকবে, কতটা হবে। এইরকমই কোয়েশ্চেন দেওয়া থাকে, খুব যে বিশাল জটিল কিছু দেওয়া থাকে তা নয়। তাহলে প্রথমে ওটা কত হবে, 0.9 গ্রাম প্রেজেন্টস ইন 100 ml যেটা হবে। তাহলে যদি 1.5 লিটার হয় তার মানে 1500 ml, তাহলে 100 ml এর জন্য হচ্ছে 0.9 গ্রাম, তাহলে 1 ml এর জন্য কত হবে 0.9 বাই 100, আর লাস্টেরটা প্রিপারেশন কত হবে 0.9 বাই 100 ইন্টু 1500, ইউনিট কি হবে ওটা 0. গ্রামে ছিল, গ্রাম, (13.5 গ্রাম। এটা যদি 2 লিটার হয় তাহলে এখানে 2000 ml হবে, 2000 ml হলে 20 মানে মোটামুটি কত হয় 18 গ্রাম প্রবাবলি, নাকি 18 গ্রাম 2 লিটার হলে। তাহলে এইরকমই থাকে, ঠিক আছে? তারপরে ধর হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্লোট্রিমাজল প্রেজেন্ট ইন, ধর ক্লোট্রিমাজলের কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে, যেটা বললাম ধর 1%, ধর 1% ক্লোট্রিমাজল ক্রিম রয়েছে, ক্লোট্রিমাজল ক্রিম, তার মানে এটা ওয়েট বাই ওয়েট। ধরেন 45 গ্রাম ক্রিমে কতটা ক্লোট্রিমাজল রয়েছে, what is the amount of clotrimazole present in 45 gram of that preparation। তাহলে এটা মানে কি 1 গ্রাম প্রেজেন্ট ইন 100 গ্রাম, যাই হোক উল্টো করে লিখলে ভালো হতো, 100 গ্রামে 1 গ্রাম, তাহলে 1 গ্রামে 1 বাই 100, 45 গ্রাম যদি হয় 45 বাই 100 গ্রাম। ইউনিটটা ভুল করলেও কিন্তু সেটা ভুল বলেই গণ্য হবে, ঠিক আছে? ইউনিটটা যদি ভুল হয় তাহলে কিন্তু অসুবিধা, সেখানে যদি গ্রামের জায়গায় মিলিগ্রাম হয়ে যায় তাহলে 1000 টাইমস ডিফারেন্স হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তাহলে 0.45 গ্রাম, তো এটা লিখতে হবে 450 মিলিগ্রাম, সেটা লেখা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে এরকম ইয়েই থাকে। এরা যদি হয় যে 2.5%, 1% প্রোপোফল, এরকমও থাকে। প্রোপোফলের একটা দেখেছিলাম একটা, যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রোপোফল প্রেজেন্ট ইন 1% প্রোপোফল রয়েছে W/V, তো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রোপোফল প্রেজেন্ট ইন 10 ml অফ ডট প্রিপারেশন। 10 ml এ কতটা আছে, কি হবে 1 গ্রাম প্রোপোফল প্রেজেন্ট ইন 100 ml অফ দ্যাট প্রিপারেশন, বা উল্টোটা বলতে পারিস 100 ml এ 1 গ্রাম প্রোপোফল রয়েছে, তাই তো? তাহলে 1 বাই 100
10/100 গ্রাম, তাহলে 0.1 গ্রাম। ঠিক আছে, এবার তো কোনো একটা পেশেন্টকে যদি বলা হয় যে তাকে the 2.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোপোভল দেওয়া হবে, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস প্রিপারেশন লাগতে পারে একটু কমপ্লিকেট করলে, যদি কমপ্লিকেট করা যায়। তাহলে এটা রয়েছে 0.1 গ্রাম, তাহলে এটা তো একটা গেল। উল্টোভাবে করা যায়, এটা কতটা রয়েছে, যে যদি বডি ওয়েট যদি 60 হয় সেটা দিয়ে মাল্টিপ্লাই করে কত মিলিগ্রাম বেরোবে সেটা দেখে করা যেতে পারে। ঠিক আছে, সেইগুলোর ম্যাথামেটিক্যালগুলো আসছে। এরপরে যেটা হচ্ছে তোদের ড্রিপ সেট। ড্রিপ সেট আশা করি তোরা দেখেছিস যে দু টাইপের ড্রিপ সেট হয়, একটা মাইক্রো ড্রিপ সেট, একটা নর্মাল ড্রিপ সেট। ঠিক আছে, মাইক্রো ড্রিপ সেট অ্যান্ড নর্মাল ড্রিপ সেট। তাহলে সেখানে একটা ড্রপ ফ্যাক্টর বলে জিনিস থাকে। ড্রপ ফ্যাক্টর মানে কি, যে কতটা ড্রপে 1 ml হয়, বা জেনারেলি নর্মাল ড্রিপ সেট সেখানে ড্রপ ফ্যাক্টর দু রকম ইউজ করা হয়। কোথায় লেখা থাকে 15 ড্রপস ইকুয়াল টু 1 ml, অথবা যেটা থাকে 20 ড্রপস ইকুয়াল টু 1 ml। এটা হচ্ছে নর্মাল ড্রিপ সেট। এই ড্রপ ফ্যাক্টর তো তোদের কোশ্চেনের মধ্যে ইনকর্পোরেটেড থাকবে। ঠিক আছে, অ্যাজিউম ড্রপ ফ্যাক্টর 1 ml ইকুয়াল টু 20 ড্রপস অর 15 ড্রপস, এটা গিভেন থাকবে, কিন্তু জেনে রাখাটা ভালো। ঠিক আছে, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মাইক্রো ড্রিপ সেট। মাইক্রো ড্রিপ সেটে জেনারেলি হয় সেটা হচ্ছে 60 ড্রপস ইকুয়াল টু 1 ml, 60 ড্রপস ইকুয়াল টু 1 ml। তো মানে এবার উল্টোটাও বলা যেতে পারে 1 ml ইকুয়াল টু 60 ড্রপস। কোথায় এগুলো লাগে? এবার সব সময় তো এরকম নয় যে সব সময় আমরা ইনফিউশন সেট পাবো সেখানে একদম ক্যালিব্রেট করে দেওয়া থাকবে, সেরকম নয়। তো খুব কমন, ধর নর্মাল স্যালাইন কোনো একটা পেশেন্টকে লেখা আছে যে নেক্সট 4 আওয়ারে ধরে নে 1 লিটার নর্মাল স্যালাইন দিতে হবে। নর্মাল NS লিখলাম, নর্মাল স্যালাইন given to a patient over 4 hours. 1 liter normal saline should be বা infused over 4 hours to a patient. কোন একটা পেশেন্টকে 1 লিটার নর্মাল স্যালাইন আগামী 4 ঘন্টা ধরে দেওয়া হবে। এমন নয় যে প্রথমে একদম হাই স্পিডে হাই ভেলোসিটিতে আমি দিয়ে দিলাম, 10 মিনিটে 15 মিনিটে চলে গেল। একটা নর্মাল স্যালাইনের বোতলে মোটামুটি যেগুলো কমনলি হয় 500 ml এরকম থাকে। ঠিক আছে, মানে রাফলি বলছি, নাহলে অ্যামাউন্ট লেখা থাকে, মোটামুটি ধরে 500 ml থাকে। তাহলে সেটার হাফ দিতে হবে 4 ঘন্টায়। ঠিক আছে, তাহলে সেখানে ড্রপ ফ্যাক্টর, এবার মাইক্রো ড্রিপ সেট জেনারেলি কমনলি এই সমস্ত ক্ষেত্রে যেখানে ডোজ খুব প্রিসাইসলি মেজার করা হয় না, যে 1 ড্রপ বেশি গেলে 1 ড্রপ কম গেলে অসুবিধা হবে না, সেরকম আমরা নর্মাল ড্রিপ সেট উই আর ইউজিং নর্মাল ড্রিপ সেট। তাহলে এটাকে যদি ইয়ে করা হয় ড্রপ ফ্যাক্টরে বার করা, ধরে নাও 1 ml ইকুয়াল টু 20 ড্রপস, তাহলে পার মিনিটে এবার ওই ড্রপ গুনতে হয়, কাউন্ট করতে হয় কতগুলো ড্রপ পড়ছে, মোটামুটি 15 সেকেন্ড 20 সেকেন্ড ধরে নিয়ে গুনতে হয় কতটা, দিয়ে সেইটা ঠিক করতে হয়। নিচে যে একটা রোলার থাকে বা কন্ট্রোলার বলতে পারিস, হাউ দ্য ডোজ, মানে কতটা অ্যামাউন্ট অফ ফ্লুইড যাবে ড্রপ করবে সেটা গুনতে হয়, মানে এখানে দিয়ে কতটা হলো এরকম দেখতে হয়। দেখবি ওই ড্রিপ সেট একটা রোলার থাকে নিচের দিকে, সেটাকে ফিক্স করতে হয়। তাহলে সেটা কি করে বার করা যাবে, যে তখনই এই ব্যাপারগুলো আসবে। তাহলে যদি 1 লিটার, সরি ওটা 500 ml যদি ওরকম হয়, তাহলে ধরে নে এটা তাহলে কতটা যাবে, যে 250 ml যাবে পার আওয়ার, তাই তো? $250 ml পার আওয়ার, তাই তো? 1 লিটার ইন 4 আওয়ার, সেখান থেকে 250 ml পার আওয়ার। এবার তারপরে কি, তাহলে পার মিনিটে কত যাবে? এখানে দেখ 1 ml ইকুয়াল টু, এটা লেখা আছে 20 ড্রপস, পার মিনিটে কতটা যাবে, যে 250/60
ml per মিনিট, কত 4 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? তাহলে এটাকে যদি আমার ড্রপ ফ্যাক্টরে কনভার্ট করতে হয় তাহলে কত, 1 ml ইকুয়াল টু 20 ড্রপ, আর এত ml আসছে, তাহলে এটাকে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, 20 60 ইন্টু 20 কত আসবে, 80 ওপরে আসবে, 83.33 মতো আসবে মনে হচ্ছে, এরকম আসবে। তাহলে এত ড্রপ ফ্যাক্টর, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশনগুলো এইভাবে করতে হয়। তারপর ধর নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে এই যে ডোপামিনের মতো কেস যেগুলো থাকে, সেটা একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল থাকলে ভালো হবে। ধরে নে ডোপামিন দিতে হবে, বা এই রকম যখন ডোপামিন শুড বি গিভেন কোন একটা পেশেন্টকে, ডোপামিনটা এই রেটে ধর অ্যাডমিনিস্টার করতে হবে, 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। ধর এটা দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার এটা তোকে দিতে হবে, ধরে নে মাইক্রো ড্রিপ সেটে, মাইক্রো ড্রিপ সেট মানে 1 ml ইকুয়াল টু 60 ড্রপস। পেশেন্টের বডি ওয়েট ধরে নে কত কেজি, ধর 60 কেজি ধরে নে পেশেন্টের বডি ওয়েট, পেশেন্টের বডি ওয়েট ধর 60 কেজি, এইটা দেওয়া আছে, মাইক্রো ড্রিপ সেট দেওয়া আছে 1 ml ইকুয়াল টু 60 ড্রপস, body weight 60 kg, পেশেন্টের বডি ওয়েট, and dopamine should be given in a dose of 2.5 microgram per kg per minute। এই পর্যন্ত তো ঠিক আছে। এবার ধর ডোপামিন কোনো একটা সলিউশনে রয়েছে, সেই সলিউশনটা ধরে নে এখানে যেটা দেওয়া রয়েছে এটা লিখছি, 250 মিলিগ্রাম 500 ml এইটা সলিউশন, স্টক সলিউশনটা রয়েছে। ডোপামিন যেটা তোর কাছে রয়েছে সেটা ধর ওই নর্মাল স্যালাইনের মধ্যেই ধর রয়েছে 250 মিলিগ্রাম, কোনো একটা দিয়ে পাঞ্চ করে দিয়ে দিয়েছে নর্মাল স্যালাইনে। এবার সেটা মাইক্রোড্রিপ সেটে তোকে চালাতে হবে, ডোজ রেট 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। তাহলে সেটা তোকে ক্যালকুলেট করে বাড়তে হবে, কিসে আসবে, ড্রপ ফ্যাক্টর আসবে। ড্রপ ফ্যাক্টর এত ড্রপস পার মিনিট, কীভাবে অ্যাপ্রোচ করবি, হাউ টু অ্যাপ্রোচ, কি বেরোবে সেটা পরের কথা, যা একটা বড় সড়ো যাই খুশি আসতে পারে যদি এখানে ঠিকঠাক দেওয়া থাকে, যা একটা অ্যাবসার্ডও আসতে পারে, কিন্তু বলছে হাউ টু অ্যাপ্রোচ, কীভাবে অ্যাপ্রোচ করবি এই প্রবলেম। প্রথমে হচ্ছে যে 2.5 মাইক্রোগ্রাম, দেখ ফর্মুলা মুখস্থ করলে সেখানে ভুল হওয়ার চান্সেস বেশি, বিকজ সারা বছর তোরা অঙ্কভঙ্গ করিস না, ঠিক আছে, স্বাভাবিক, ওই প্র্যাকটিক্যালের আগেই করবি, তো সেখানে ফর্মুলা মুখস্থ করে ফর্মুলা মোটামুটি 80% সময় ক্ষেত্রে ভুল হবে, 20% ভালো রিকল করলে ঠিক আছে, 80% টাইমে ভুল হবে। তাহলে তার থেকে যদি বেসিক্যালি অ্যাপ্রোচ করার, লজিক্যাল অ্যাপ্রোচ করার, দ্যাট উড বি বেটার। তো প্রথমে কি আছে, 60 কেজি পেশেন্টের বডি ওয়েট দেওয়া রয়েছে, ডোপামিন শুড বি গিভেন, যেটা দেওয়া আছে রিকমেন্ড বা একটা টার্গেট ডোজ দেওয়া আছে 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। তাহলে এত বড়টাকে যদি আমি 2.5 মাইক্রোগ্রাম পার মিনিটে নিয়ে আসতে পারি, মানে ওটাকে যদি মাইক্রোগ্রাম পার মিনিটে নিয়ে আসতে পারি, দ্যাট উড বি বেটার। তাহলে মাইক্রোগ্রাম পার মিনিটে নিয়ে আসতে গেলে 60 দিয়ে 2.5 মাইক্রোগ্রামকে প্রথমে মাল্টিপ্লাই করে পার মিনিটে কতটা ডোজ লাগবে সেটা বার করা যেতে পারে, তাই তো? তাহলে কত হবে, 60 ইন্টু 2.5 150, 60 ইন্টু 2.5 150 তো হবে, 150 মাইক্রোগ্রাম পার মিনিট অফ ডোপামিন শুড বি ইনফিউজড, আমার টার্গেট ডোজ। এবার আমার স্টক কনসেন্ট্রেশন কি আছে, মানে যেটা আমাকে দিয়েছে সেটা কি আছে, 250 মিলিগ্রাম, দ্যাট ইজ নট ইন মাইক্রোগ্রাম, মিলিগ্রাম ইন 500 ml অফ নর্মাল স্যালাইন, বা ঠিক আছে ডেক্সট্রো যাই হোক হোয়াট এভার ধরে নাও নর্মাল স্যালাইন। তাহলে আমাকে দেখে নিতে হবে এবার
যে এই 150 মাইক্রোগ্রাম অফ ডোপামিন কতটা অ্যামাউন্ট অফ নর্মাল স্যালাইন বা স্টক সলিউশনে প্রেজেন্ট রয়েছে। তো সেটা তাহলে কিভাবে আসবে, 250 মিলিগ্রাম পার 100 ml। মিলিগ্রাম অফ ডোপামিন প্রেজেন্ট ইন 500 ml, তাই তো? মিলিগ্রাম কিন্তু, নট মাইক্রোগ্রাম। তাহলে 1 মিলিগ্রাম 500 বাই 250 ml, এটা মিলিগ্রাম। তাহলে মিলিগ্রামকে যদি আমি আবার তার মানে এটাকে আবার লেখা যায় যে 1000 মাইক্রোগ্রাম লেখা যায় 1 মিলিগ্রামকে, সেটা আসবে এখানে 2 ml। 1000 মাইক্রোগ্রাম থাকছে 2 ml, তাই তো? 500 বাই 250 ml, তাহলে 150 কততে থাকবে? এখানে মিলিগ্রামকে কিন্তু আমি মাইক্রোগ্রামে কনভার্ট করলাম। 1 মিলিগ্রাম ইকুয়াল টু 1000 মাইক্রোগ্রাম, তাই তো? 1 মিলিগ্রাম ইকুয়াল টু 1000 মাইক্রোগ্রাম। তো এটা আশা করি জানিস। মাইক্রো, তারপরে কি আসবে, ন্যানো 10 টু দি পাওয়ার 9 মাইনাস 9, তারপরে পিকো, তারপরে ফার্মি, তাই তো? এগুলো আছে তো। তাহলে 1000 মাইক্রোগ্রাম ইন 2 ml, তাহলে 150 মাইক্রোগ্রাম কতটায় থাকবে? যাই কতটা এটা আসবে, 2/1000 ইন্টু 150 ml, তাই তো? যাই হোক একটা আসলো। এবার ড্রপ ফ্যাক্টর কত আছে, তার মানে এত এমএল পার মিনিট। এবার ড্রপ ফ্যাক্টর কত আছে, 60। তো মাল্টিপ্লাই ইট উইথ 60, বিকজ 1 ml ইকুয়াল টু 60 ড্রপস ইন মাইক্রো ড্রিপ সেট। তার মানে এত এমএল যদি আসে, সেটাকে যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, তাহলে সেটা ড্রপ ফ্যাক্টরে আসবে এত ড্রপস পার মিনিট। কত আছে দেখ, হ্যাঁ? যাই হোক, ওটা এটা একটু বেশিও আসতে পারে, কমও আসতে পারে, যদি এখানে ভুল না থাকে। তার মানে অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট, যে কিভাবে আমি লজিক্যালি অ্যাপ্রোচ করি। যদি ফর্মুলা থাকে তাহলে অনেকগুলো এখানে ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর ওই ফ্যাক্টর, এইসব দিয়ে গুলিয়ে যেতে পারে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম কনভার্সন, এটা মাথায় রাখতে হবে। মিলিগ্রাম কোথায়, মিলিগ্রাম কোথায় মাইক্রোগ্রাম আছে। আমার এখানে স্টক সলিউশন যেটা ছিল, বা যেটার মধ্যে যেটা আমার গিভেন প্রিপারেশন ছিল, সেটা ছিল ডোপামিনের 250 মিলিগ্রাম পার 500 ml মিলিগ্রাম। তাহলে সেখান থেকে আমাকে মাইক্রোগ্রামে আসতে হবে, ঠিক আছে? কারণ যেখানে দেওয়া রয়েছে মাইক্রোগ্রাম, আমার দরকার হলে যেখানে মিলিগ্রামে থাকে মিলিগ্রাম, ঠিক আছে? তাহলে এইভাবে অ্যাপ্রোচটা এইভাবে হতে হবে অন্তত, ঠিক আছে? যে প্রথমে লজিক্যালি, যে প্রথমে বডি ওয়েটটাকে এলিমিনেট করে দিতে হবে। এলিমিনেট করতে হবে কি করে, বডি ওয়েটকে যদি পার কেজি টাকে সেটা কনভার্ট করে নিতে হবে, তাহলে একটু বিগার নাম্বার আসবে, 2.5। সেটা যদি ওখানে 2 থাকতো, তাহলে 120 মাইক্রোগ্রাম পার মিনিট লাগতো। 120-র পরে কি আসতো, ধর এখানে 200 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম পার 500 মিলি রয়েছে, তাহলে এখানে 100 মিলিগ্রাম প্রেজেন্ট অফ ডোপামিন বা ডোবুডোমিন বা কোনো একটা গিভেন ড্রাগ প্রেজেন্ট ইন 500 ml অফ দ্যাট পার্টিকুলার সলিউশন বা দ্যাট পার্টিকুলার প্রিপারেশন। তাহলে 1 মিলিগ্রাম প্রেজেন্ট ইন দ্যাট, দিয়ে তারপরে এটা আসবে, দিয়ে ড্রপ ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বিকজ 1 ml, তাহলে এটা যেটা বেরোবে সেটা এমএল এ বেরোবে, মিলিলিটারে বেরোবে, সেই মিলিলিটার দ্যাট। এবার সেটাকে যদি ড্রপ ফ্যাক্টরে কনভার্ট করতে হয়, তাহলে 1 ml অর 1 মিলিলিটার ইকুয়াল টু যদি 20 ড্রপস, সেটা যদি ম্যাক্রো ড্রিপ সেট হয়। জেনারেলি এই সমস্ত ক্ষেত্রে প্রিসিশনের ক্ষেত্রে মাইক্রো ড্রিপ সেট প্রেফার্ড। এখন যদি কোথাও না থাকে তাহলে আলাদা ব্যাপার। প্রেফার্ড, তাহলে সেখানে প্রেফার্ড থাকলে কি বলতো, সেখানে 1 ml ইকুয়াল টু যদি 60 ড্রপ হয়, তাহলে এত ml কত ড্রপ হবে, সেটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলেই বেরিয়ে আসবে, বা 20 বা 15 বা ড্রপ ফ্যাক্টর যেটা থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে যে কতটা, ঠিক আছে? তাহলে এইটা গেল একটা, এটাই মেনলি থাকে। আর যেগুলো থাকে এগুলো, এটাই কমন প্রবলেম হয়। আরেকটা যেটা যেটা একটুখানি কম আসে, সেটা হচ্ছে রেশিও, যে 1:, ধর 1:10,000 যে কনসেন্ট্রেশন, এটা কনসেন্ট্রেশনটা দেওয়া রয়েছে 1:10,000, ধর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া রয়েছে, তাহলে সেটা 10 ml এ কতটা থাকবে, ঠিক আছে?
বা সেটা থেকে 1% 10 ml প্রিপারেশন করতে কতটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগবে। এইরকম কোশ্চেনগুলো এরকমভাবে আসে। যদি কোনো কোশ্চেন এরকম আটকায় তাহলে আসে। এবার লাস্টে কিছু ফর্মুলাস আছে, ফর্মুলাসগুলো বলে দিচ্ছি যে কোথা থেকে কীভাবে ডেরাইভ হয়েছে সেটা বলে দিচ্ছি, সেটা লিখে রাখতে পারিস বা ঠিক আছে জানার জন্য জানলেও হবে। প্রথমে যেটা হচ্ছে, ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন হাউ এ বডি ওয়েট ইজ ক্যালকুলেটেড। এবার বলেন স্যার বডি ওয়েটে তো ওয়েট মেশিন থাকলেই হয়ে যাবে। অনেক জায়গাতে তো ওয়েট মেশিন পাওয়া যায় না, ডিপেন্ডিং অন সিচুয়েশন, ভেরিয়াস সিনারিও বা এমার্জেন্সি সিচুয়েশন, সেখানে বডি ওয়েটের ব্যাপার নেই বা ওয়েট মেশিনের ব্যাপার নেই, পাওয়া যাচ্ছে না, তখন কি করে এটা করা হয়, সেরকম দুরকমভাবে অ্যাপ্রোচ করা হয় বা এটা ফর্মুলা। এবার হাজারো ফর্মুলা আছে, কিছু ফর্মুলা যেগুলো মোস্টলি ইউজ করা হয় সেই মধ্যে একটা কিছুগুলো এখানে বলা হচ্ছে, ঠিক আছে। যেমন যদি দেখা যায় যে এজ লেস দেন যদি 1 year হয়, যদি এজ লেস দেন 1 year তাহলে বডি ওয়েট আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি, হাউ ক্যান উই প্রেডিক্ট দ্য বডি ওয়েট, ঠিক আছে। তাহলে লেস দেন 1 year হলে তাহলে এজ কমপ্লিটেড ইন মান্থস, প্লাস 9/2 যেটা আসবে বডি ওয়েট, সেটার ইউনিট কি হবে, কেজি। যদি ধর 11 মাসের একটা ইন কেস অফ চিলড্রেন, বা চিলড্রেন তো ওদের বলা হয় না, 1 year নিচে বলা হয় সেগুলোকে ইনফ্যান্ট বলা হয়। ইনফ্যান্ট 11 months যদি হয় তাহলে কি হবে, এজ কমপ্লিটেড ইন মান্থস 11, যদি 11 months হয় তাহলে 11 প্লাস 9 20, 20/2 10 কেজি মোটামুটি অ্যাপ্রক্সিমেট। এবার তার যদি ওয়েট কারো কাছে ধর ম্যালনারিশ, সেগুলো আইডিয়ালি করা হয়, ঠিক আছে, এরকম হয়। কিন্তু এজ যদি আবার মোর দ্যান ইকুয়াল টু 1 year, এটা হচ্ছে লেস দেন 1 year। যদি মোর দ্যান 1 year হয় তখন সেখানে ফর্মুলা একটু হয়, এজ completed in years plus 4 into 2, যেটা আসবে সেটা কেজিতে। এজ কমপ্লিটেড ইন ইয়ার্স তার সাথে প্লাস 4 into 2, যদি দেখা যায় 1, যদি 1 year হয় 1 plus 4 কত 5 into 2 10, তাহলে 11 মাসের বাচ্চা আর 1 বছরের বাচ্চা খুব একটা ডিফারেন্স হওয়ার তো কথা নয়, তো মোটামুটি বলা হয় এগুলো সব অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। এটা গেল এটা। এরপরে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে বডি সারফেস এরিয়ার অনেকগুলো ফর্মুলা ইউজ করা হয়, তার মধ্যে একটা নাম হচ্ছে ডু বয়েস ফর্মুলা, মোস্টেলার ফর্মুলা, আর একটা সাউথ ইস্ট এশিয়ার ক্ষেত্রে পেডিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। বডি সারফেস এরিয়া মেজারমেন্ট, বডি সারফেস এরিয়ার ইউনিট কি আসবে, ও বাবা এটা অবস্থা আরো খারাপ। একটা যদি ডু বয়েস ফর্মুলা দেখিস কিভাবে আসবে হচ্ছে মিটার স্কোয়ার, 0.007184, height in weight in kgs, height in semis, এখানেই নয় এর পাওয়ার আছে, ওয়েট ইন কেজিস এর হচ্ছে 0.425 পাওয়ার, এটা হচ্ছে 725, যেটা আসবে সেটা মিটার স্কোয়ারে। মুখস্থ করার দরকার নেই, বাট এরকম ফর্মুলা এক্সিস্ট করে বডি সারফেস এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে, যে হাইট ওয়েট জানলে বডি সারফেস এরিয়া একটা অ্যাপ্রোচ করা যেতে পারে, ঠিক আছে। 0.007184 ইন্টু ওয়েট ইন কেজি, তার পাওয়ার রয়েছে 0.425, অ্যান্ড হাইট ইন সেন্টিমিটার সেটা পাওয়ার রয়েছে 0.725। আর এটা রয়েছে মোস্টেলার ফর্মুলা, দ্যাট ইজ মোস্টেলার ফর্মুলা যদি দেখি সেটা অনেকটা ইজি, একটা বড় রুট ওভার রয়েছে, হাইট ইন সেন্টিমিটার
একটা রুট ওভার রয়েছে, বড় রুট ওভার, রুট ওভারের নিচে টোটালটাই নিচে রুট ওভার, হাইট ইন্টু সেন্টিমিটার্স, weight into kg multiplied by weight into kg divided by 3600, সেটা টোটালটাই রুট ওভারের মধ্যে, যেটা ইউনিট আসবে মিটার স্কোয়ারে বেরোবে, মিটার স্কোয়ার। ঠিক আছে, আর সাউথ ইস্ট এশিয়াতে বাচ্চাদের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, অনেক জায়গায় ইউজ করা যেতে পারে, আবার অনেক সময় চার্টও ইউজ করা হয়, স্ট্যাটিস্টিক্যাল ডাটা থেকে কিছু চার্ট আছে, সেই চার্টগুলো ইউজ করা হয় বডি সারফেস এরিয়া ক্যালকুলেশন না, ডিটারমিনেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা যেটা ফর্মুলা সেটা হচ্ছে বডি ওয়েট ইন কেজিস, এটা থাকলো, ফোর ইন্টু বডি ওয়েট ইন কেজিস প্লাস 7 বাই 90 প্লাস বডি ওয়েট ইন কেজিস মিটার স্কোয়ার, 4 multiplied by body weight in kgs, তার সাথে addition of 7 divided by 90 plus body weight in kgs, যেটা আসবে অ্যান্সার সেটা মিটার স্কোয়ারে আসবে। আর কিছু অনেক সময় চার্ট ইউজ করা হয় বডি সারফেস এরিয়া ডিটারমিনেশনের জন্য। ইন কেস অফ অ্যাডাল্ট মেল বডি সারফেস এরিয়া ধরা হয় 1.6, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 1.9 মিটার স্কোয়ার। In case of female that is 1.6 meter square. In case of newborn যাদের একদম সদ্যজাত যারা, তাদের ক্ষেত্রে ধরা হয় আপ টু 0.25 মিটার স্কোয়ার। এটা এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, কারণ বিকজ ইট ইজ স্ট্যাটিস্টিক্যাল ডাটা থেকে একটা অ্যাভারেজ করে বার করা হয়েছে। যদি 2 ইয়ারে দেখা যায় দ্যাট ইজ 0.5 মিটার স্কোয়ার। দ্যাট ইজ ইন কেস অফ 9 ইয়ার্স, 9 ইয়ার্স বিভিন্ন এজে নেওয়া হয়, 9 ইয়ারের ক্ষেত্রে 1.07 মিটার স্কোয়ার both sexes। 10 ইয়ারে অনেকটা দেখা যায় যে 1.14 মিটার স্কোয়ার, অ্যান্ড 12-13 ইয়ারে অ্যাপ্রক্সিমেটলি 1.33 মিটার স্কোয়ার। তারপরে অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল। ইন কেস অফ অ্যাডাল্ট ফিমেল দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.6 মিটার স্কোয়ার, অ্যান্ড ইন কেস অফ অ্যাডাল্ট মেল দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.9 মিটার স্কোয়ার। দিস আর দ্য বডি সারফেস এরিয়া। বডি সারফেস এরিয়া কেন লাগে? বিকজ ইন কেস অফ জিএফআর ক্যালকুলেশন, তো দেখবি জিএফআর কিন্তু বডি সারফেস এরিয়া দিয়ে ক্যালকুলেটেড হয়, 1.73 মিটার স্কোয়ার বিএসএ দিয়ে করা হয়। আর কিছু কিছু ড্রাগস, সাম ড্রাগস আর অ্যাপ্লাইড, বিশেষ করে সার্টেন কেমোথেরাপিউটিক ড্রাগ দ্যাট ইজ ইউজড ইন দ্য ক্যান্সার কেমোথেরাপি, দ্যাট ইজ ইউজড অ্যাকর্ডিং টু বডি সারফেস এরিয়া মেজারমেন্ট, বা বডি সারফেস এরিয়া সেখানে মেজার করে করা হয়। দিস আর দ্য ফিউ ফর্মুলাস অফ দি বডি সারফেস এরিয়া। অ্যান্ড আমাদের একটা ডুবয়েস ফর্মুলা, একটা মোস্টলার ফর্মুলা, একটা ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স সাউথ ইস্ট এশিয়ান চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাডাপ্ট করা হয়েছে কিছু ফর্মুলাস। ঠিক আছে, মোটামুটি এই। আর যদি বলিস আইডিয়াল বডি ওয়েট ফর মেল, আইডিয়াল বডি ওয়েট ফর ফিমেল, তারও কিছু ফর্মুলা রয়েছে, দুটো ফর্মুলা রয়েছে, একটা রবিনসন ফর্মুলা, বোনার ফর্মুলা। তারা ওটা সার্চ করতে পারিস, রবিনসন ফর্মুলা অ্যান্ড বোনার ফর্মুলা। রবিনসন ফর্মুলাতে সেখানে মেল ফিমেল তো আলাদা করা হয়েছে, আইডিয়াল বডি ওয়েট কি হওয়া উচিত, একটা মেল, অ্যাডাল্ট ফিমেল দুটোই ইন কেস অফ অ্যাডাল্টস। আর একটা বোনার্স ফর্মুলা, বোনার BONNER, বোনার ফর্মুলা। একটা হচ্ছে দুটোতেই হাইট দিয়ে মেজার করা রয়েছে ওয়েটটা, একটা ধরা রয়েছে 51.65 প্লাস, যদি দেখে মোবাইল থেকে দেখ 1.85 কেজি পার ইঞ্চ ওভার দ্য হাইট অফ 5 ফিট। এটা হচ্ছে ইন কেস অফ মেল রবিনসন ফর্মুলাতে। ঠিক আছে, 51.65 প্রথমে এটা কনস্ট্যান্ট, তারপরে 5 ফিটের উপরে যত ইঞ্চি হবে, ধর 5 ফিট 6 হাইট, তাহলে 6 ইঞ্চেস, তাহলে 6 ইন্টু 1.85 কেজি অ্যাডিশন হবে, তাহলে 51. কোনো একটা 5 ফুট 6 কেজি মেলের ওয়েট অ্যাকর্ডিং টু আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত, দ্যাট শুড বি ইন কেস অফ মেল অ্যাকর্ডিং টু রবিনসন ফর্মুলা। সেটা কী হবে যে 51.65, 5 ফুট 6 ইঞ্চ হাইট, তাহলে 6 ইঞ্চ ওভার দ্য হাইট অফ 5 ফিট, 6 ইন্টু 1.85, এটা অ্যাডিশন হবে, যেটা আসবে সেটা। আর ইন কেস অফ ফিমেল তাহলে কী হবে? ইন কেস অফ ফিমেল দ্যাট কনস্ট্যান্ট নাম্বার ইজ 48.67, আর তার সাথে অ্যাড কত হবে 1.65 কেজি পার ইঞ্চ ওভার দ্য হাইট অফ 5 ফিট, 1.65 কেজি
per inch over the height of, তাহলে in case of 5 feet 6 inch, in case of female তার weight ideal body weight কি হওয়া উচিত, adult 48.67 plus 1.65 into 6, because 5 foot 6 inch is the height of the individual. এটা মেল ফিমেল। আর এটা রয়েছে অপেক্ষাকৃত ইজিয়ার, যেটা ইজিয়ার টু রিমেম্বার, দ্যাট ইজ বোনার ফর্মুলা। আইডিয়াল বডি ওয়েট ফর মেল অ্যান্ড ফিমেল, মেলের ক্ষেত্রে হাইট ইন্টু হাইট ইন সেন্টিমিটার ইন্টু 0.9 মাইনাস 88, স্ট্যান্ডার্ড নাম্বার 88 যেটা আসবে সেটা কেজি। তার মানে কারো যদি হাইট যদি ধরে নেওয়া হয় তো 180 সেন্টিমিটার, তাহলে 180 ইন্টু 0.9 কত আসবে, 162 মনে হচ্ছে, 162, তাহলে 162 মাইনাস 88 যেটা আসবে সেটা কেজিতে হলে দ্যাট ইজ দ্য আইডিয়াল বডি ওয়েট ফর মেল যার হাইট 180 সেন্টিমিটার অ্যাকর্ডিং টু বোনার ফর্মুলা। আর ফিমেলের ক্ষেত্রে কি হবে, 0.9 ইন্টু 100, 0.9 ইন্টু হাইট ইন্টু সেন্টিমিটার, ধরে না 180 সেন্টিমিটার ফিমেল, তাহলে তার বডি ওয়েট কী হওয়া উচিত, আইডিয়াল বডি ওয়েট কোনো একটা পার্টিকুলার এজে 180 ইন্টু 0.9 কত আসবে, 162 মাইনাস 92, এখানে কনস্ট্যান্ট নাম্বার হচ্ছে 92, যেটা আসবে সেটা কেজিতে। তাহলে 180 ইন্টু 0.9, 180 সেন্টিমিটার হচ্ছে হাইট, 0.9 দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট, অ্যান্ড সেটা থেকে সাবস্ট্রাক্ট করতে হবে কত, 92, যেটা আসবে সেটা কেজিতে। তাহলে এই হলো মোটামুটি তোদের যা মোটামুটি এগুলো আসবে। যদি কোনো ম্যাথামেটিক্যাল ইয়ে আটকায় দেখাতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।